জ্যামে বাস আটকে আছে প্রায় আধ ঘন্টা। পরীক্ষা শুরুর আর মাত্র ২০ মিনিট বাকি। স্বর্ণ বাস থেকে নেমে গেল। একটু হেঁটে বাকিটা রিকশা দিয়ে চলে যাবে, নইলে পরীক্ষা অ্যাটেন্ডও করতে পারবে না। স্বর্ণ ৩ রাস্তার মোড়ে এসে দাঁড়াল। একটাও খালি রিকশা দেখা যাচ্ছে না। সকালটা কেমন যেন ফ্যাকাশে। বৃষ্টি হবে হবে ভাব, তবে হচ্ছে না। ভ্যাপসা গরম, ঘেমে একাকার স্বর্ণ। চশমার কাঁচ ঘোলা হয়ে গেছে। সে চোখ থেকে চশমা খুলে রুমাল দিয়ে কাঁচ মুছল। তার চশমার পাওয়ার -4। খালি চোখে একটু দূরের জিনিসও স্পষ্ট দেখে না। হঠাৎ সে একটা চিৎকার শুনতে পেল। অস্পষ্টভাবে দেখল বিরাট কিছু একটা তার দিকে দ্রুত ছুটে আসছে। সে চশমা চোখে দেওয়ার সময় পেল না। প্রচণ্ড ধাক্কা খেয়ে ছিটকে পড়ল দূরে। মাথায়, হাতে, পায়ে অসহ্য ব্যথা। কেউ একজন তার হাত ধরে ঝাঁকাতে লাগল। আর কিছু মনে নেই। চোখ খুলে স্বর্ণ দেখল সে একটা হাসপাতালের বেডে শুয়ে আছে। শরীরের নানা জায়গায় ব্যান্ডেজ লাগানো। চারপাশে সারি সারি বেড। লোকজনের কথাবার্তা শোনা যাচ্ছে। বাতাসে ঔষধ আর ফিনাইলের গন্ধ। স্বর্ণর সারা শরীর ব্যথা। মাথায় যেন কেউ হাতুড়ি পেটাচ্ছে। তার পাশে হালকা আকাশী রঙের শার্ট পরা একটা ছেলে করুণ মুখে বসে আছে। একদম কাছে বলে ছেলেটার মুখ সে মোটামুটি ভালোই দেখতে পাচ্ছে। স্বর্ণকে চোখ খুলতে দেখে ছেলেটা বলল, আপনার জ্ঞান ফিরেছে? স্বর্ণ মনে মনে বলল, অন্ধ নাকি? দেখতেই তো পাচ্ছে। মুখে বলল, হুম। ছেলেটা একটু খুশি খুশি গলায় বলল, ভালো লাগছে? না, শরীর ব্যথা। তা তো হবেই। আমাকে এখানে কে এনেছে? রাস্তায় যারা ছিল তারা। হাসপাতালে এসেছিল অনেকেই। বাকিরা চলে গেছে। স্বর্ণ দীর্ঘশ্বাস ফেলে বলল, এখন কয়টা বাজে? ছেলেটা হাতঘড়ি দেখে বলল, ৫টা ২০। বিকাল? হ্যাঁ। স্বর্ণ কাঁদো কাঁদো গলায় বলল, আমার আজকে পরীক্ষা ছিল। কিসের পরীক্ষা? মিড টার্ম। ছেলেটা অবাক হয়ে হতাশ গলায় বলল, বেঁচেছেন যে তাই বেশি। সেজন্য আপনার শুকরিয়া করা উচিত। স্বর্ণর মন খারাপ হল। পরীক্ষা ব্যাপারটা তার উদ্ধারকর্তা সিরিয়াসলি নিচ্ছে না। লোকটা কি জানে তার কত স্বপ্ন ছিল ডিপার্টমেন্ট ফার্স্ট হওয়ার। ছেলেটা বলল, এবার আপনার বাড়ির কারো ফোন নম্বর দিন। তাদের খবর দিতে হবে। কেউ জানে না এখনো? কি করে জানবে? ওহ, তাই তো। আমার ব্যাগ কোথায়? জানি না। কোথায় ছিটকে পড়েছে, কে নিয়ে গেছে ঠিক আছে কোনো? স্বর্ণর মাথা ব্যথা বাড়ল। তার ব্যাগে একটা অনেক পুরানো ডায়েরি ছিল। সব লিখে রাখত তাতে। কয়েকটা হ্যান্ডনোট ছিল, মোবাইল ছিল, অনেকগুলো টাকাও ছিল। ছেলেটা আবার জিজ্ঞেস করল, বাড়ির লোকজন বোধহয় খুঁজছে আপনাকে। নম্বর দিন। আমি খবর দেই। স্বর্ণ তার বড় মামার ফোন নম্বর বলল। ছেলেটা ফোন করতে করতে বলল, ভালো কথা, আপনার নাম কি? স্বর্ণ। স্বর্ণা? উহু। স্বর্ণ। ওহ। ছেলেটা ফোন করে ধীরে সুস্থে সব বলল। এর মধ্যে একজন নার্স এসে স্বর্ণকে দেখে গেল। কথা শেষে ছেলেটা উঠে দাঁড়িয়ে বলল, আমি তাহলে আসি। চলে যাবেন? হ্যাঁ। আপনার বাড়ির লোক চলে আসছে। আমি আর থেকে কি করব? স্বর্ণ এবার ভালো করে ছেলেটাকে দেখল। ফর্মাল ড্রেস আপ, ক্লিন শেভ, দেখতে বেশ হ্যান্ডসাম। সে জিজ্ঞেস করল, আপনি কি অফিস বাদ দিয়ে আমার কাছে বসেছিলেন? জি না, আমারও পরীক্ষা ছিল। কি পরীক্ষা? বিসিএস এর ভাইভা।
স্বর্ণ হা হয়ে তাকিয়ে রইল। বলে কি এটা? অনেক কষ্টে বলল, তাহলে আপনি এখানে বসে আছেন কেন? ছেলেটা মুচকি হাসল। বলল, আপনি অসুস্থ তাই একা ফেলে চলে যেতাম। আর আপনার পরীক্ষা? পরের বছর। আর কয় বছর বিসিএস দিতে পারবেন? নেক্সট ইয়ারেই লাস্ট। বলেন কি? যদি না হয়? না হলে নাই। এবারই প্রথম ভাইভা পর্যন্ত গিয়েছিলাম। পরের বার আর একটু ভালো হতেও পারে। স্বর্ণর ভীষণ কান্না পেল। কিছু বলতে ইচ্ছে করছে। অচেনা একটা মেয়ে অসুস্থ বলে কেউ এত জরুরি পরীক্ষা বাদ দেয়? এই ছেলেকে কি বলে ধন্যবাদ দেয়া যায়? সেরকম ভাষা কি আছে? ছেলেটা দাঁড়ানো অবস্থায় স্বর্ণর দিকে একটু ঝুঁকে বলল, সাবধানে থাকবেন। আসছি। ছেলেটা গা থেকে খুব মৃদু মিষ্টি একটা ঘ্রাণ আসছিল। ঘ্রাণটা নিয়ে সে চলে গেল। স্বর্ণ খেয়াল করল তার বুকে ব্যথা করছে। শরীরে ব্যথার চেয়ে অনেক বেশি। স্কুল থেকে ফেরার পথে একটা রাস্তা পড়ে। মোটামুটি নির্জন, সুন্দর একটা রাস্তা। দুই ধারে গাছপালা। মাঝখানে পিছালা পথ। মৌনি একটা কদম গাছের নিচে দাঁড়াল। ব্যাগ থেকে ছোট্ট মোবাইল ফোনটা বের অনিককে ফোন করল। অনিক ঘুমিয়েছিল। ফোনের রিংটোনে ঘুম ভাঙল। কারেন্ট নেই। ঘেমে চুপচুপে হয়ে গেছে। উঠে সে খেয়াল করল তার পরনে কিছুই নেই। ঘুমের ঘোরে লুঙ্গিটা ফেলে দিয়েছে কখন খেয়ালও নেই। সে লুঙ্গিটা খাটের নিচ থেকে তুলে পড়ে নিল। মোবাইল হাতে নিয়ে দেখল মৌনি ফোন করেছে। হ্যালো জান, বলো। কোথায় তুমি? কখন থেকে ফোন করছি। জানো না আমার আর কথা বলার সুযোগ হবে না? সরি জান। মিটিংয়ে ছিলাম। ফোন সাইলেন্ট করা ছিল। ওহ, খেয়েছ দুপুরে? অনিকের মনে পড়ল সে খায়নি। খিদেও পেট চো করছে। বলল, না জান, সময় পাইনি। কেন? এক্ষুনি খাবে। এত কাজ করে কি হবে যদি শরীর ঠিক না থাকে? আচ্ছা জানটা, যাচ্ছি খেতে। তুমি বলো, কতদূর গুছিয়েছ? একটু একটু করে গোছাচ্ছি। বুঝই তো, বাড়িতে এত মানুষ, সবার চোখ ফাঁকি দেয়া কি সহজ? কাল আরেকটু হলে স্বর্ণ আপু ধরেই ফেলেছিল। কোনো রকমে বেঁচেছি। বুঝি আমি। তবুও তো নিতে হবে। গহনাগুলো আমাদের বিয়েতে লাগবে। জানোই তো আমার মা নেই। তোমার মায়ের গহনা আমাদের পরবর্তী জীবনে তার দোয়ার মতো কাজ করবে। সেসব এমনিতেও তোমারই হতো। সেজন্যই এত বলছি। জানি আমি। সব হয়ে যাবে। চিন্তা করো না। আচ্ছা, রাখি তাহলে। হুম। আই লাভ ইউ। লাভ ইউ টু জান। অনিক কল কেটে দিয়ে মোবাইলের ওয়ালপেপারে মৌনির ছবিতে চুমু খেল। তারপর খাওয়ার জন্য বাইরে বের হল। দরজা খোলার সাথে সাথেই দেখতে পেল তাদের ঘিঞ্চি গলিতে একটা কালো মার্সিডিজ এসে দাঁড়িয়েছে। গাড়িটা দেখে অনিকের দাঁত ৩২ পার্টি বের হয়ে গেল। গাড়ির সামনে গিয়ে বলল, একদম ঠিক সময়ে এসেছ বন্ধু। গাড়ির ড্রাইভিং সিটের কাচ নেমে গেল। ও পাশে একজোড়া অপূর্ব সুন্দর গাঢ় কালো চোখ চকচক করতে দেখা গেল। ইয়াসমিন আরার সকালটা শুরু হয় গান দিয়ে। পাশের ফ্ল্যাটের মেয়েটি প্রতিদিন ভোরবেলা উঠে রেওয়াজ করে। সকাল সকাল রবীন্দ্রসঙ্গীত শুনলে মনে অন্যরকম প্রশান্তি কাজ করে। আজও নামাজ পড়ে জানালার পাশে এসে দাঁড়াতেই শোনা গেল মিষ্টি গলা। একটুকু ছোঁয়া লাগে, একটুকু কথা শুনি। তাই দিয়ে মনে মনে রচি মম ফাল্গুনি। কিছু পলাশের নেশা, কিছু বা চাপায় মেশা। তাই দিয়ে সুরে সুরে রঙে রসে জাল বুনি।
একটা গান শুনলে সেটা সারাদিন মনে বাজতে থাকে। গুনগুনিয়ে গান গাইতে গাইতে ইয়াসমিন টেবিলে খাবার সাজিয়ে রাখলেন সুন্দর করে। গোছানো পরিষ্কার জিনিস ছাড়া তার স্বামীর পছন্দ হয় না। টেবিল ক্লথটা পর্যন্ত প্রতিদিন ধুয়ে রাখতে হয়। ইয়াসমিন এমনিতেও ঘর সাজাতে ভালোবাসেন। তার ফ্ল্যাটের প্রতিটা বারান্দা গাছপালায় ভর্তি। প্রতি সপ্তাহের বৃহস্পতিবারে তিনি কলেজ থেকে ফেরার পথে একগাদা চারা কিনে আনেন। শুক্রবারে সেগুলো লাগান। জামিল সাহেব হাত ধুয়ে টেবিলে বসেই ছেলের খোঁজ করলেন। ইয়াসমিন ভয়ে ভয়ে জিজ্ঞেস করলেন, এখন তাকে কি দরকার? দরকার আছে। কোথায় সে? ঘুমাচ্ছে বোধ হয়। অনেক রাতে শুয়েছে। এত রাত জেগে করেটা কি? পড়াশোনা করে। আর কি করবে? জামিল সাহেব হাসলেন। বললেন, ডাকো ওকে, কথা আছে। ইয়াসমিন ছেলের ঘরের দিকে গেলেন। ছেলেটা গুটিসুটি হয়ে শুয়ে আছে। চুলগুলো বড় হয়ে গেছে। কতদিন কাটে না কে জানে। সংসার আর কাজের চাপে ছেলের দিকে নজর দেওয়ার সময় হয় না। ছেলেটা এত তাড়াতাড়ি বড় হলো কেন? ছোট থাকতেই তো বেশ ছিল। সারাদিন মায়ের সাথে সাথে থাকত। ঘর পুরো এলোমেলো। রং তুলি সব ছড়ানো ছিটানো। বোর্ডে আটকানো একটা ছবি। গোত্রাতেই আঁকা বোধ হয়। একটা মেয়ে পড়ার টেবিলে খাতার উপর মাথা রেখে ঘুমিয়ে আছে। পরনে স্কার্ট, চোখে চশমা। চুলে এলোমেলো বেনি। ঠোঁটের নিচে দারুণ একটা তিল। কি সুন্দর! এমন কোনো মেয়েকে কি তার ছেলে সত্যি চেনে নাকি এমনি এঁকেছে? এটা সত্যিকারের মেয়ে হলে ব্যাপারটা মন্দ হয় না। কি দেখছ মা? ইয়াসমিন ঘুরে দেখলেন তাহসিন তার পাশে এসে দাঁড়িয়েছে। তুই কোনো ফাঁকে উঠলি? তোমার পায়ের শব্দে। এতক্ষণ ধরে ছবির মধ্যে কি দেখছ? অনেক সুন্দর এঁকেছিস। মেয়েটা কে রে? তাহসিন শুধু হাসল। প্রশ্নের জবাব না দিয়ে বলল, তুমি আমাকে ডাকতে এসেছিলে? হ্যাঁ। তোর বাবা ডাকছে। তাড়াতাড়ি ফ্রেশ হয়ে আয়। যাচ্ছি। আমার এক বন্ধুর এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসা আছে। একজন বিশ্বস্ত লোক খুঁজছে। চাকরিটা করলে মাঝে মধ্যে আমেরিকাতেও যেতে হবে। বেশ ভালো চাকরি। তুমি কি করবে? করতে চাইলে বলো, আমি কথা বলবো। তাহসিন জেলি মাখিয়ে পাউরুটির স্লাইস মুখে দিচ্ছিল। মাঝপথে থেমে গেল। হাত গুটিয়ে বসে বাবার দিকে তাকিয়ে বলল, না বাবা, তোমার সুপারিশের চাকরি আমি করব না। নিজের যোগ্যতাই কিছু করে দেখাব। জামিল সাহেব মুচকি হেসে বললেন, তোমার চেষ্টা আমি দেখছি। পড়াশোনা না করে রাত জেগে ছবি আঁকলে, লেখালেখি করলে তো আর চাকরি পাবে না, সেজন্য বললাম। সরাসরি বলছো না কেন যে তোমার বিসিএস ক্যাডার ছেলে লাগবে? যে করেই হোক, চেষ্টা আমি করছি। অন্যদের মতো করে না, নিজের মতো করে চেষ্টা করছি। বিসিএস এর প্রিপারেশন নিজের মতো কি করে নেয় সেটা তোমাকে বলতে পারবো না। বিশ্বাস করলে করো, নয়তো করো না। যেদিন তোমার মাথা থেকে সমাজসেবার ভূত নামবে সেদিন কিছু করতে পারবে, তার আগে না। কার না কার অ্যাক্সিডেন্ট হয়েছে, তার জন্য নিজের পরীক্ষা বাদ দিয়ে সেবা যত্ন করেছে অসহ্য। চাকরিটা করলে বলে দাও। পরের বার বিসিএস না হলে আমি আর তোমার কোনো দায়িত্ব নিতে পারবো না। আমি তোমার উপর নির্ভরশীল হয়ে থাকব না বাবা। ডাক্তার বানাতে চেয়েছিলাম, ভর্তি হলে না। ইঞ্জিনিয়ারিং তোমার পছন্দ না। প্রাইভেট ইউনিভার্সিটিতে একটা ভালো সাবজেক্টে ভর্তি হতে বললাম, তাও হলে না। হলে পাবলিক ইউনিভার্সিটিতে ইংরেজি সাহিত্যের মতো একটা সাধারণ সাবজেক্টে। বিসিএসে না টিকলে জীবনে করবে কি? ভেবেছিলাম ছেলে মুখ উজ্জ্বল করবে,
কিন্তু সে আশা আর পূরণ হল কই। আচ্ছা বাবা, শিক্ষক, লেখক এরা কি মানুষ নয়? এরা সমাজে মাথা উঁচু করে বাঁচে না? এসব নিয়ে আগেও আমি প্রচুর কথা বলেছি, আর বলতে চাই না। নিজের ইচ্ছেমতো চলার হলে বাড়ি থেকে বের হয়ে গিয়ে যা খুশি করো। যেদিন সেরকম ইচ্ছে হবে সেদিন চলে যাব। জামিল সাহেব কিছু বললেন না। তাহসিন খাওয়া ফেলে উঠে বেরিয়ে গেল। ইয়াসমিন ছেলেকে আটকাতে চেয়েও পারলেন না। কলেজের শিক্ষক হয়েও স্বামীকে তিনি ভীষণ ভয় পান। অনেক কড়া রোদে দাঁড়িয়ে আছে মহিলা কলেজের সামনে। তাকে দায়িত্ব দেয়া হয়েছে একটা মেয়ের উপর নজর রাখার। গতকাল তার স্কুলের বন্ধু মাহাদি এসেছিল তার কাছে। মাহাদি তার বন্ধু হলেও তাদের সম্পর্ক কিছুটা চাকরমনিবের মতো। অনেক তাতে কিছু মনে করে না। তাকে দিয়ে মাহাদি নিজের কাজ করিয়ে নেয়, বিনিময়ে টাকা দেয়। কখনো বা কাজ ছাড়াও এমনিতে টাকা দেয়। অনেক খুশি হয়ে নেয়। কলেজ ছুটি হয়েছে। অনেক কাঙ্ক্ষিত মেয়েটাকে ভিড়ের মধ্যে খুঁজে বের করে। দুই বেনি করা, ছিপছিপে লম্বা গর্ণের মেয়ে। এই মেয়ের দিকে সে নজর রাখছে প্রায় 4 মাস ধরে। কোথায় যায়, কি করে এসব জেনে সে মাহাদিকে জানায়। অনেক অবশ্য কয়েকদিন ধরে কাজে ফাঁকি দিচ্ছিল। তার মাথায় এখন অন্য ভূত ঘুরছে। মাহাদি তাই এসেছিল কাজের কথা মনে করিয়ে দিতে। মেয়েটা কলেজ থেকে বের হয়ে রাস্তা পার হল। ক্লান্ত দেখাচ্ছে তাকে। গরমে ঘেমে চোখের কাজল ছড়িয়ে গেছে। কালো গায়ের রঙের সাথে কাজল মিশে বিচ্ছিরি দেখাচ্ছে। অনেক ভেবে পায় না, এরকম একটা মেয়ের প্রতি মাহাদির এত ইন্টারেস্ট কেন। বান্ধবীদের সাথে ফুচকা খেল। তারপর রিকশায় করে বাড়িতে চলে গেল। অনেক আরেকটা রিকশা নিয়ে পিছু পিছু মেয়ের বাড়ি পর্যন্ত গেল। তার অবশ্য দরকার ছিল না, সে গেল অন্য আশায়। বাড়ির নাম অপরাজিতা ভিলা। দোতলা বাড়ি। সামনে সামান্য একটু ফাঁকা জায়গায় ফুলগাছ লাগানো। গেটে দারোয়ান বসে আছে। তাহসিন বেশ কিছুক্ষণ ধরে বাড়ির সামনে দাঁড়িয়ে আছে। ভেতরে ঢুকবে কিনা বুঝতে পারছে না। আবিরের বাড়িতে এই প্রথম এলো সে। অনেকদিন দেখা হয় না তার সাথে। দুবার কলিং বেল বাজতেই দরজা খুলে দিলেন আবিরের মা শশী চৌধুরী। তাহসিনকে দেখে অবাক হয়ে বললেন, আরে তুমি কেমন আছো? ভালো আন্টি। আপনি কেমন আছেন? ভালো। ভেতরে এসে বসো। আবির বাসায় নেই, একটু বাইরে গেছে। তাহলে আন্টি আজ যাই, আরেকদিন আসব। না না, সে কি কথা। প্রথমবার এসেছ, দরজা থেকে ফিরে যেতে দেব নাকি? আর তাছাড়া আবির একটু পরেই চলে আসবে। বাড়িতে না আসলেও শশী আন্টির সাথে তাহসিনের অনেকবার দেখা হয়েছে ইউনিভার্সিটিতে। শশী আন্টি নিজেও ঢাবির স্টুডেন্ট ছিলেন। তাই ভার্সিটির কোনো প্রোগ্রাম থাকলে উনি চলে আসতেন আবিরের সাথে। আবিরও খুশি হয়ে মাকে নিয়ে আসত। তাহসিনকে ড্রয়িং রুমে সোফায় বসিয়ে রেখে শশী রান্নাঘরের দিকে গেলেন। ড্রয়িং রুমটা বেশ বড়। দেয়ালে বিরাট একটা কাঠের ঘড়ি টানানো। সেকেন্ডের কাটা চলার সাথে সাথে মৃদু টিক টিক শব্দ হচ্ছে। সুন্দর সাজানো গোছানো ঘর। আভিজাত্যের ছোঁয়া নেই, বরং একটা আপন আপন ভাব আছে। সোফার কুশন, টি টেবিলের চাদর সব হাতে কাজ করা। ফুলদানিতে তাজা ফুল। বাড়িটা নীরব, মনে হয় মানুষজন নেই তেমন। তাহসিন শুনেছে আবিরের অনেকগুলো ভাইবোন। কেউ নেই নাকি? শশী ট্রেতে করে খাবার নিয়ে এলেন। খাবার দেখে তাহসিন অবাক হয়ে বলল, এত কিছু কেন আন্টি? এত খেতে পারবো না। বললেই হলো, এই বয়সে এতটুকু খেতে পারবে না? এখানে বাইরের কিছু নেই, সব বাসায় বানানো। আচ্ছা আন্টি, খাচ্ছি।
তুমি খাও, আমি একটু আসছি। বাড়িতে কেউ নেই, সব কাজ করতে হচ্ছে। সমস্যা নেই আন্টি, আপনি যান, আমি খেয়ে নেব। তাহসিনের বেশ খিদে পেয়েছিল। সকালে 2 পিস পাউরুটি খেয়েছে শুধু। খাবারগুলো তার কাছে অমৃত মনে হচ্ছে। সিঙ্গারাটা দোকানের সিঙ্গারার চেয়ে 1000 গুণ ভালো। আর এত মজার আচার সে জীবনেও খায়নি। খেতে খেতে কিছুক্ষণ পর তাহসিন দেখল সে সব শেষ করে ফেলেছে। একটু লজ্জা পেল। শশী আন্টি কি ভাববেন? শশী একটু পর এসে খালি প্লেটগুলো নিয়ে যেতে যেতে বললেন, তুমি কি বোর হচ্ছ? তাহলে আবিরের রুমে চলে যাও, ওর অনেক বইপত্র আছে, পড়তে পারো। এদিক দিয়ে চলে যাও। সিঁড়ি দিয়ে উঠে দ্বিতীয় ঘরটা। তাহসিন আবিরের ঘরের দিকে গেল। ডুপ্লেক্স সিস্টেমের পুরানো বাড়ি। নিচতলায় বসার ঘর, রান্নাঘর, ডাইনিং। বাকিটা ফাঁকা জায়গা। উপরে সব শোবার ঘর। সিঁড়ি দিয়ে উঠে তাহসিন দেখল সোজা আর ডানদিকে দুটো করিডোর। কোনো দিকে আবিরের ঘর সেটা বলে দেয়া হয়নি তাকে। সে কিছু না ভেবে ডানদিকে গেল। ডানদিকের 2 নম্বর ঘরে উকি দিল। বড় ঘর, কেউ নেই ভেতরে। একপাশে বিশাল খাট, খাটের সাথে লাগোয়া পড়ার টেবিল। অন্য পাশে একটা আলমারি আর ড্রেসিং টেবিল। পড়ার টেবিল বইয়ে ঠাসা। 4টা তাকভর্তি বই। কিছু বই জায়গা না হওয়ায় ফ্লোরে রাখা। তবে অগোছালো নয়, সবকিছু সুন্দর করে গোছানো। তাহসিন ঘরের ভেতরে ঢুকে বুঝতে পারল ভুল হয়ে গেছে। এটা কোনো মেয়ের ঘর। মেয়েদের জামাকাপড় দেখা যাচ্ছে। ড্রেসিং টেবিলে লিপস্টিক, পাউডার, কসমেটিক্সের ছড়াছড়ি। সে বের হয়ে যাবে, হঠাৎ খাটের কোনায় একটা ডায়েরি দেখতে পেল। সাধারণ ডায়েরি, তবে উপরটা সুন্দর করে পুঁতি, গ্লিটার, রঙিন কাগজ দিয়ে ডিজাইন করা। তাহসিন হাসল। মেয়েলি কাজ। সে ডায়েরিটা হাতে নিয়ে পাতা উল্টাল। নাম লেখা নেই। হাতের লেখা এত সুন্দর হয় তাহসিন আগে জানত না। সে একটু পড়ে দেখল। একটা পৃষ্ঠায় লেখা, 15 জুলাই 2012। জেএসসি পরীক্ষার আগে প্রিটেস্ট চলছিল। সেদিন স্কুল থেকে বের হওয়ার সাথে সাথে আকাশ অন্ধকার হয়ে বড় বড় ফোঁটায় বৃষ্টি নামতে শুরু করল। আমি কোনো রকম দৌড়ে যাত্রী ছাউনির নিচে গিয়ে দাঁড়ালাম। আমার পাশেই একটা মেয়ে এসে দাঁড়াল। বয়সে আমার সমানই হবে। দেখতে সুন্দর, তবে চুল উস্খুস্কো, জামা কাপড় নোংরা, কিছু জায়গায় ছেঁড়া। মেয়েটা শীতে কাঁপছে। আমার মুহূর্তেই মেয়েটার জন্য মায়া হলো, করুণা হলো। ভাবলাম এক সমান হয়েও আমার কত কিছু আছে, আর ওর কিচ্ছু নেই। খানিকক্ষণ পর একজন মহিলা এলেন। পরনে মলিন কাপড়, হাতে একটা ঝুলি। মহিলাটা এসেই মেয়েটাকে ইচ্ছেমতো বকে দিল। আঁচল দিয়ে মাথা মুছে দিল। তারপর কাঁপতে থাকা মেয়েকে জড়িয়ে ধরে এক কোনায় বসে রইলেন। আমার কান্না পেল ভীষণ। মুহূর্তেই মেয়েটার জন্য হওয়া করুণাগুলো দিক পাল্টে আমার নিজের দিকে চলে এল। আমারও তো এমন মা থাকতে পারত। সেখানে আর দাঁড়াইনি। তুমুল বৃষ্টিতে ভিজতে ভিজতে বাড়িতে এসেছি। বাড়িতে ঢোকার সাথে সাথে তাহসিন আর পড়তে পারল না। আবিরের গলা শোনা গেল। সে তাহসিনের নাম ধরে চিৎকার করতে করতে সিঁড়ি ভেঙে উঠে আসছে। তাহসিন তাড়াতাড়ি ডায়েরিটা বন্ধ করে রেখে ঘর থেকে বের হয়ে এল। স্বর্ণর সুস্থ হতে 15 দিন লেগেছে। এখনো কপালে আর হাতে ব্যান্ডেজ আছে। হাসপাতাল থেকে 3 দিন পর রিলিজ দিয়েছে। মামারা তাকে বাড়িতে নিয়ে এসেছে। মা মারা যাওয়ার পর থেকে স্বর্ণ তার নানার বাড়িতে থাকে।
এখানেই তার ছোট থেকে বড় হওয়া। স্বর্ণর দুই মামিই খুব ভালো। ছোটবেলা থেকে মায়ের অভাব বুঝতে দেয়নি, যতটা সম্ভব আগলে রেখেছে। অ্যাক্সিডেন্টের পর দুজনে পালা করে রাত জেগে স্বর্ণর দেখাশোনা করেছে। বৃহস্পতিবার এই বাড়িতে ভাইবোনদের আড্ডার দিন। স্বর্ণর বড় মামার দুই ছেলে আবির, সুমন, এক মেয়ে মোহনা। ছোট মামার এক ছেলে আরহান, দুই মেয়ে কেয়া, মৌনি। ওরা জড়ো হয়েছে মেয়েদের ঘরে। সব বোনেরা মিলে এক ঘরে থাকে, ভাইয়েরা সবাই আরেক ঘরে। আড্ডায় আরহান আর মৌনি বাদে সবাই উপস্থিত। মোহনা গালে হাত দিয়ে বলল, দিন দিন তোরা সব বোরিং হয়ে যাচ্ছিস। আগে ছুটির দিনগুলো কত মজা হতো, এখন কি হয়? নাক ডেকে ঘুম। কেয়া হেসে বলল, আর সবচেয়ে বেশি ঘুমাস তুই। মোহনা মুখ বাঁকাল। সুমন বলল, আসলেই লাইফটা সাবান পানির মতো হয়ে গেছে। সবাই হেসে উঠল। সুমন সবার মধ্যে বয়সে ছোট, এবার ক্লাস 9-এ উঠেছে। আবির বই পড়ছিল। বইটা বন্ধ করে বলল, আমাদের আসলেই কিছু করা উচিত। সামথিং থ্রিলিং। স্বর্ণ, তুই কিছু বল, তোর মাথায় সবচেয়ে ভালো আইডিয়া আসে। স্বর্ণ চশমাটা নাক থেকে চোখের দিকে ঠেলে দিয়ে বলল, থ্রিলিং বলতে ঠিক কেমন? কোথাও বেড়াতে যাব? না না, তোর এমনিতেই অ্যাক্সিডেন্ট হলো, এখন কোথাও যাওয়া লাগবে না, বাসায় যা করা যায় তাই করব। সুমন বলল, চলো পিকনিক করি। খিচুড়ি দিয়ে মাংস। তোর খিচুড়ি খেয়ে শখ মিটবে কবে? সুমন মন খারাপ করে বলল, তাহলে বারবিকিউ পার্টি করি। দাদু করাবে ভালো করে। তাহলে কি করবা করো। স্বর্ণ 1 মিনিট ভেবেই তুড়ি বাজিয়ে বলল, একটা আইডিয়া আছে। পুরানো আইডিয়া, কিন্তু মজার। বলে ফেল। চলো প্ল্যানচেট করি। আত্মাদের ডেকে আনি। কেয়া ভুরু কুচকে বলল, ধুর, এসব শুধু শুধু সময় নষ্ট, কিচ্ছু আসে না। তুমি করেছ কোনো দিন? না, কিন্তু কেউ প্ল্যানচেট করে ভূত নামিয়েছে এমন কথাও শুনিনি। কিন্তু আবির বলল, থামো তোরা, আইডিয়া খারাপ না। হ্যাঁ, বাড়িতেও থাকা হবে, মজাও করা হবে। তোর মাথায় এই বুদ্ধি আসলো কোত্থেকে, স্বর্ণ? প্রেতচর্চার উপর একটা বই পড়ছি। দারুণ বই। সেখানে প্ল্যানচেটের ব্যাপারে অনেক কিছু লেখা আছে। কি প্ল্যানিং হচ্ছে এসব? তোরা মেয়েরা প্ল্যানচেট করতে পারবি নাকি? যে ভীতু এক একটা। আরহান ঘরে ঢুকতে ঢুকতে কথাগুলো বলল। কাঁধের ব্যাগটা রেখে খাটে পা উঠিয়ে বসল। মোহনা বলল, ভাইয়া, তুই কি ভাবিস আমাদের নিয়ে? আইডিয়া কিন্তু স্বর্ণর। আমরা মেয়েরা ঠিকই পারব। উল্টো তোর ভয় লাগছে কিনা সেটা বল। আরহান হাসল। কেয়ার দিকে তাকিয়ে বলল, তুই পারবি? তোকে তো দেখেই মনে হচ্ছে ভয় পাচ্ছিস। কেয়া রাজি ছিল না, কিন্তু এখন না করলে সবাই ভীতু ভাববে। তাই অনিচ্ছা সত্ত্বেও বলল, আমার এত ভয় ডর নেই, পারব। গুড। আবার পরে কান্না টান্না করিস না। আর মৌনি কোথায়? স্বর্ণ বলল, ঘর অন্ধকার করে বসে আছে। কি যেন হয়েছে? ডাক দিলাম। বলল ভালো লাগছে না। অসুস্থ নাকি? স্বর্ণ বলল, না, তবে দুদিন ধরেই কিছু একটা নিয়ে খুব টেনশনে আছে। কি হয়েছে বলছে না। আবির বলল, ও ঠিক হয়ে যাবে। কেউ বকা টকা দিয়েছে হয়তো। তাহলে ডিসিশন ফাইনাল। আজ রাতেই আমরা প্ল্যানচেট করছি। কেয়া বলল, করব কোথায়? সবাই মিলে গোল হয়ে বসার মতো জায়গা কোনো ঘরেই নেই।
নিচতলায় আছে, কিন্তু সেখানে তো সারারাত আলো ঝালানো থাকে। স্বর্ণ বলল, জায়গা আছে ছাদে, সেখানে আরো ভালো হবে। খোলা জায়গায় আত্মা সহজে আসবে। হুম, তা ঠিক, তাহলে ছাদেই হোক। সবাই রাজি হল, কিন্তু সমস্যা একটাই, দাদু। রাতে যাতে কেউ ছাদে না যেতে পারে সেজন্য দাদু সন্ধ্যাবেলা ছাদে তালা দিয়ে রাখেন। সেই তালার চাবি থাকে দাদুর ঘরে। চাবি উদ্ধার করা প্রায় অসম্ভবের কাছাকাছি। দাদুর ঘুম পাতলা। রাতে ঘরে একটা বিড়াল ঢুকলেও তার ঘুম ভেঙে যায়। আরহান একটু ভেবে বলল, একটা ব্যবস্থা অবশ্য করা যাবে। তোরা চিন্তা করিস না, দাদুর দিকটা আমি দেখছি। মৌনি জানালার ধারে বসে আছে। পূর্ণিমা আজ। বিরাট চাঁদের আলোয় ভেসে যাচ্ছে চারপাশ। পাশের একতলা বাড়ির টিনের চাল চিকচিক করছে। আঙিনায় ফোটা হাসনাহেনা ফুলের মাতাল করা ঘ্রাণ আসছে। ওপাশের ঘর থেকে সবার হাসির আওয়াজ ভেসে আসছে। মৌনি চোখ মুছল। এসব সে আর কখনো হয়তো পাবে না। বাড়ি থেকে পালিয়ে গেলে তারপর সবাই কি মেনে নেবে? মৌনি বালিশের নিচ থেকে মোবাইল বের করে অনিককে ফোন করল। হ্যালো জান। অনিক, কখন আসবে তুমি? আমি সব ঠিকঠাক করে নিয়েছি এদিকে। ঠিক 12টায় তোমার বাড়ির নিচে পৌঁছাবো। তুমি বের হয়ে আসবে। ঠিক আছে? হুম। সব নিয়েছ তো ঠিকমতো? হ্যাঁ। আচ্ছা। সাবধানে থাকবে, কেউ যেন ধরে না ফেলে। হুম। মোবাইলটা সাইলেন্ট করে টেবিলের ড্রয়ারে রেখে দিল মৌনি। আরহান দুটো কম পাওয়ারের ঘুমের ঔষধ এনেছে, যার মধ্যে একটা দাদুর দুধের সাথে মিশিয়ে দেবে। দাদুর এমনিতে কোনো অসুখ বিসুখ নেই, তাই এই ঔষধেই কাজ হবে। আর এর কোনো সাইড ইফেক্টও নেই। কাজটা করতে তার ভয় ভয় হচ্ছে। তবুও নিজেকে সে অব দিল এই বলে যে এটাতে দাদুর কিছুই হবে না, শুধু ঘুমটা গভীর হবে। মৌনিকে অনেক বলা হলেও সে তাদের সাথে আসেনি। এমনকি তারা কি করার প্ল্যান করছে সেটা পর্যন্ত শোনেনি। কেউ তাই আর ঘাটায়নি। এমনিতেই মেয়েটা মেজাজি, থাকুক একা একা। মৌনি দাদুর ঘরে উকি দিল। দাদু ইজি চেয়ারও চোখ বন্ধ করে শুয়ে আছেন, হাতে তসবি। মৌনি পা টিপে টিপে দাদুর পিছনে গিয়ে দাঁড়াল। আস্তে আস্তে দাদুর কপাল টিপে দিতে লাগল। দাদু মুচকি হেসে বললেন, কিরে মৌনি, হঠাৎ দাদুর কথা মনে পড়ল? এমনি দাদু, অনেকদিন তোমার সাথে গল্প করি না তাই। তাই নাকি? তাহলে গল্প কর। মৌনি কি বলবে ভেবে না পেয়ে চুপ করে রইল। তার কান্না পাচ্ছে। দাদুর সাথে এই বুঝি শেষ স্বাভাবিক কথাবার্তা। দাদুই বললেন, কিছু চাই তোর? না। তাহলে নিশ্চয়ই কোনো অঘটন ঘটিয়েছিস? না দাদু, কিছু করিনি এখনো। তার মানে করবি? মৌনি নিশ্চুপ। দাদু বললেন, ভয়ঙ্কর কিছু করবি নাকি? ভয়ঙ্কর কিছু করলে তুমি কি অনেক বেশি রাগ করবে? সেটা কতটুকু ভয়ঙ্কর তার উপর নির্ভর করে। তার চেয়ে যা করবি সেটা না করলেই হয়। মৌনি এবার কেঁদেই ফেলল নিঃশব্দে। ভাগ্যিস দাদুর চোখ বন্ধ তাই দেখতে পাননি। সে যেটা করবে সেটা থেকে ফিরে আসার কোনো উপায় নেই। অনিককে যে সত্যি খুব ভালোবেসে ফেলেছে, তাকে ফিরিয়ে দিতে পারবে না। দাদু কি যেন বলতে যাচ্ছিলেন। সেই মুহূর্তে মৌনির মা মুনিরা চৌধুরী ঘরে ঢুকলেন। তার হাতে দুধের গ্লাস। মৌনিকে দেখে বললেন, তুই এখানে? দাদু বললেন, কেন আসতে পারবে না নাকি? মুনিরা হেসে দুধের গ্লাসটা বাড়িয়ে দিয়ে বললেন, খেয়ে নিন বাবা।
টেবিলের উপর রেখে যাও, পরে ঠান্ডা হয়ে যাবে। হবে না, খেয়ে নেব। মুনিরা গ্লাস রেখে চলে গেলেন। দাদু মৌনিকে বললেন, যা তো মনি, দুধটা খেয়ে নে। আমার একদম ইচ্ছে করছে না খেতে। মৌনি হাসল। এটা দাদু আর মৌনির সিক্রেট। মৌনি সবসময় দুধ খেতে পছন্দ করে, তাই সে সামনে থাকলে দাদু কখনোই দুধ খান না, ওকে দিয়ে দেন। যদিও মৌনির জন্য রাতে সবসময় দুধ বরাদ্দ থাকে। মৌনি এক চুমুকে দুধটুকু খেয়ে নিল। তারপর দাদুর পায়ের কাছে গিয়ে বসল। দাদু মৌনির মাথায় হাত রেখে বললেন, আমার মৌনি ভুল কিছু করতেই পারে না। সে খুব বুদ্ধি নিয়ে জন্মেছে, একদিন অনেক বড় হবে। মৌনি বলল, দাদু সেই গল্পটা শোনাও না। দাদু হেসে গল্প শুরু করলেন। একটু পরেই দেখলেন মৌনি ঘুমে পড়ে যাচ্ছে। তিনি মৌনিকে ডেকে তুললেন। মৌনি ঘুম ঘুম চোখে তাকাল। দাদু বললেন, যা শুয়ে পড়, আরেকদিন গল্প শোনাব। মৌনি টলতে টলতে ঘর থেকে বের হয়ে গেল। আরহান দাদুর ঘরের বাইরে বসে আছে। দাদুর ঘুমানোর লক্ষণ দেখা যাচ্ছে না, বারবার এপাশ ওপাশ করছেন। কি ঔষধ রে বাবা, কাজই করল না। আরহান অপেক্ষা করতে করতে বিরক্ত হয়ে যখন চলে যাচ্ছিল তখন দাদু উঠে বাথরুমে গেলেন। আরহান এক দৌড়ে ঘরে গিয়ে চাবিটা নিয়ে এল। সব রেডিই ছিল। দাদু বাথরুম থেকে বের হওয়ার আগেই সবাই ছাদে পৌঁছে গেল। জ্যোৎস্না রাত বলে সব পরিষ্কার দেখা যাচ্ছে। ওরা মোমবাতি জ্বালাল। কেয়া হাসতে হাসতে বলল, তোদের মোমবাতির চেয়ে ঢের বেশি আলো চাঁদমামা দিচ্ছে। কেয়ার কথা গায়ে মাখল না কেউ। 4টা মোমবাতি জ্বালিয়ে চতুর্ভুজ বানাল। মাঝখানে রাখল একটা পয়সা। সবাই গোল হয়ে বসল। স্বর্ণ বলল, আমরা কার আত্মাকে ডাকব সেটা আগে ঠিক করতে হবে। সবাই ভেবে বের করল তারা তাদের দাদির আত্মাকে ডাকবে। দাদিকে আবির, কেয়া ছোটবেলায় দেখেছে, বাকিরা দেখেনি। স্বর্ণ বলল, যাকে ডাকব তার নাম ধরে ডাকা হবে। নানুমণির নাম আলতা বানু, তাই সেই নামেই ডাকতে হবে। আমি আগে ডাকব, তারপর সেভাবে সবাই মিলে ডাকবে। রাত 1টা বাজার সাথে সাথে সবাই রেডি হয়ে গেল। 1 মিনিট চুপচাপ বসে রইল। যেই স্বর্ণ বলতে যাবে কিছু অমনি জোরে বাতাস এসে 2টো মোমবাতি নিভে গেল। ধ্যান ভঙ্গ করে মোমবাতি ঝালানো হল। আবারও সবাই হাতে হাত রেখে চোখ বন্ধ করে বসল। স্বর্ণ বলতে লাগল, হে আলতা বানু, আপনি যদি আশেপাশে থেকে থাকেন তাহলে আমাদের দেখা দিন। হে আলতা বানু। স্বর্ণর কথা শুনে কেয়া খিলখিল করে হাসতে হাসতে শুয়েই পড়ল। আবার ধ্যান ভঙ্গ হল। স্বর্ণ বিরক্ত হয়ে বলল, উফ, হবে না এভাবে। এদিকে কেয়া হেসেই যাচ্ছে। একে একে সবাই হাসিতে যোগ দিল। অনিক বাড়ির বাইরে দাঁড়িয়ে আছে 1 ঘন্টা ধরে। মৌনিকে এর মধ্যে 50 বার ফোন করে ফেলেছে। মৌনি ধরছে না। তাহলে কি ভয় মেয়েটা সিদ্ধান্ত বদলে ফেলল? কিন্তু সে তো ভয় পাওয়ার মেয়ে না। তাহলে যে করেই হোক মৌনিকে নিয়ে আসতে হবে। একসাথে এতগুলো টাকা, গহনা আর হুড়পড়ির মতো মেয়েটাকে সে কিছুতেই হাতছাড়া করতে পারবে না। অনিক বাড়ির ভেতরে ঢুকবে ঠিক করল। সামনে দিয়ে ঢোকা সম্ভব না, দারোয়ান আছে। পেছনের পাঁচিল টপকে জামগাছে উঠতে হবে। জামগাছের ডাল বেয়ে ছাদে চলে যাবে। সেখান থেকে ঘরের ভেতর। তাহসিন অনেকক্ষণ ধরে ঘুমানোর চেষ্টা করছে। ঘুম আসছে না। ঘুম না আসলে তার একমাত্র কাজ ছবি আঁকা। সে রংতুলি নিয়ে বারান্দায় গিয়ে বসল।
আর সাথে সাথে বিদ্যুৎ চলে গেল। পরমুহূর্তেই আইপিএসের আলো জ্বলে উঠল ঘরে। কিন্তু বারান্দার লাইটে আইপিএসের লাইন নেই। তাতে তাহসিন খুব একটা বিচলিত হল না। চারদিকে ঝলমল করছে চাঁদের আলো। এতেই হবে। তাহসিনের আগেও চাঁদের আলোতে ছবি এঁকেছে। এতে মজার ব্যাপার যেটা হয়, ফ্যাকাশে আলোতে রং চিনে আঁকা যায় না, আঁকা হয় ঠিকই, তবে উল্টোপাল্টা রঙে। তাহসিন আঁকতে শুরু করল। ইদানিং সে যা ভেবেই আঁকা শুরু করুক না কেন, শেষ পর্যন্ত একটা মেয়েকেই আঁকে। সেই মেয়েটা তার নিষ্পাপ ঘুমন্ত মুখ আর এলোমেলো চুলগুলো এঁকে ফেলে। আজও তাই হল। সে আঁকল নদীর পাড়ে মেয়েটা বসে আছে, চুলগুলো খোলা, আশেপাশে প্রজাপতির মেলা যেন। আঁকা শেষ করার সাথে সাথেই বিদ্যুৎ চলে এল। লাইটের আলোতে দেখা গেল মেয়েটার চুল, চোখ, এমনকি ঠোঁটের নিচের তিলটা পর্যন্ত নীল রঙের হয়েছে। নদীটা হয়েছে লাল রঙের। মনে হচ্ছে এটা রূপকথার রাজ্য। আর মেয়েটা মৎস্যকন্যা। এই কদিন সে প্রতিদিন একটা করে ছবি এঁকেছে। আজকে নিয়ে মোট 15টা হল। তাহসিন ছবিগুলো গুছিয়ে আলমারিতে রেখে দিল। তার খুব শখ একদিন সবগুলো ছবি বাঁধাবে। তারপর সেগুলো ঘরভর্তি টানিয়ে রাখবে। মেয়েটা ছবিগুলো দেখলে কি করবে? চিৎকার করবে? লাফালাফি করবে? নাকি কেঁদেই ফেলবে? মনে হয় কাঁদবে। মেয়েটা খুব সম্ভবত চিৎকার করতে জানেই না। অনিক আস্তে আস্তে ছাদে নামল। হঠাৎ তার কেমন যেন গা শিরশিরে অনুভূতি হতে লাগল। ছাদের অপর পাশ থেকে হাসাহাসির শব্দ আসছে। অনিক আস্তে করে সেদিকে উকি দিল। যা দেখল তাতে তার হাত পা ঠান্ডা হয়ে এল। অনেকগুলো কালো মূর্তি গোল হয়ে বসে আছে। তাদের মাঝখান থেকে আলো বের হচ্ছে। মূর্তিগুলো যেন তাকে দেখতে পেয়েই হাসা থামিয়ে ফেলল। কেউ একজন তার দিকে ইশারা করল। তারপর ধর ধর বলে দুজন তার দিকে ছুটে এল। অনিক পালাতে পারল না, পা দুটো যেন জমে গেছে। একজন তার শার্টের কলার টেনে ধরল। অনিকের মনে হল তার গলা টিপে ধরা হয়েছে। ভয়ে তার চোখ উল্টে দাঁতে দাঁত লেগে গেল। রাত 2:25। বাড়ির সবাই জড়ো হয়েছে চিলেকোঠার ঘরে। ছেলেটাকে শুইয়ে রাখা হয়েছে ছোট্ট চৌকিতে। আবির কিছুক্ষণ জ্ঞান ফেরানোর চেষ্টা করেছে। লাভ হয়নি। আবিরের বাবা আফজাল চৌধুরী ধমক দিয়ে বললেন, চোরটাকে জাগানোর কোনো প্রয়োজন নেই। সকাল হলে পুলিশে খবর দেব। পুলিশ যা করার করবে। শশী বললেন, ছেলেটাকে দেখে চোর মনে হয় না। ভদ্র ঘরের ছেলে মনে হয়। এখন ভদ্র ঘরের ছেলেরাই বেশি চুরি করে, নেশার টাকা জোগাড় করার জন্য। ছেলেটাকে দেখে নেশাখোরও মনে হয় না। তোমার এই ছেলের প্রতি এত দরদ হচ্ছে কেন বুঝতে পারছি না। শশী কিছু বলতে গিয়ে থেমে গেলেন। তার শ্বশুর ইব্রাহিম চৌধুরী ছাদে এসে উপস্থিত হয়েছেন। ইব্রাহিম চৌধুরী এসেই হুঙ্কার দিয়ে বললেন, এই ছেলে অজ্ঞান হলো কি করে? আবির আমতা আমতা করে বলতে লাগল, দাদু আমরা ছাদে প্ল্যান। আরহান মাঝপথে আবিরকে থামিয়ে দিয়ে বলল, আমরা গরমে ঘরে থাকতে পারছিলাম না, তাই ছাদে এসেছিলাম। চোরটা আমাদের দেখে ভয়ে অজ্ঞান হয়েছে। মনে হয় ভূত ভেবেছে। তোরা ছাদের চাবি পেলি কোথায়? দাদু, ছাদ খোলাই ছিল, তালা দিতে ভুলে গিয়েছিলে বোধ হয়। ইব্রাহিম চৌধুরী যেন একটু দ্বিধান্বিত হয়ে পড়লেন। আসলেই তালা দিতে ভুলে গিয়েছিলেন নাকি? তিনি সে কথা বাদ দিয়ে বললেন, দেখ তো এর কাছে কি কি আছে। ব্যাগ চেক করলেই বোঝা যাবে চোর নাকি। আবির ছেলেটার ব্যাগ খুলল। দুটো শার্ট, একটা প্যান্ট, একটা আন্ডারওয়্যার, মোবাইলের চার্জার, একটা সিগারেটের প্যাকেট আর 2 প্যাকেট কন্ডোম।
আবির ঢোক গিলে তাড়াতাড়ি জিনিসগুলো ব্যাগে ভরে ফেলল। দাদুর দিকে তাকিয়ে বলল, চুরির কোনো জিনিস নেই। সব জিনিস এরই মনে হচ্ছে। আরহান ছেলেটার প্যান্টের পকেট থেকে মোবাইল বের করল। পাওয়ার বটনে চাপ দিয়ে মোবাইল অন করার সাথে সাথেই সে স্থির হয়ে গেল। ওয়ালপেপারে মৌনির হাস্যোজ্জ্বল ছবি ভেসে উঠেছে। মৌনির ঘুম ভাঙল বিকেলে। ঘড়িতে তখন 4:02 বাজে। তার মাথায় কিছু ঢুকছে না। এখন সকাল না বিকাল? ঘরে আর কেউ নেই কেন? চোখ আবারও বন্ধ হয়ে আসছে। সে বালিশে মাথা রেখে আরেকবার শুয়ে পড়তে গিয়েই লাফ দিয়ে উঠে পড়ল। অনিক কোথায়? তার না আসার কথা। গতরাতে দাদুর ঘর থেকে আসার পর আর কিছুই মনে নেই। মৌনি ড্রয়ার থেকে মোবাইল বের করতে গিয়ে দেখল মোবাইল নেই। তার গুছিয়ে রাখা ব্যাগটাও খাটের নিচে নেই। তার মানে কি সে ধরা পড়ে গেল? কিন্তু সবাই কোথায়? এত ঘুমিয়েছে, কেউ ডাকেনি কেন? হাজার প্রশ্ন ঘুরপাক খাচ্ছে মাথায়। মৌনি দুরু দুরু বুকে ঘর থেকে বের হল। খিদে পেয়েছে ভীষণ। কাউকে দেখা যাচ্ছে না, বড় মায়ের ঘর ভেতর থেকে বন্ধ। বাকি ঘরগুলোতে কেউ নেই। নিচতলায় ময়নার মাকে দেখা যাচ্ছে কাজ করতে। উনি মৌনিকে এক পলক দেখেই চোখমুখ বিকৃত করে মুখ ফিরিয়ে নিলেন। মৌনির ভয় আরও বাড়ল। সে দাদুর ঘরের সামনে গেল। দাদু ইজি চেয়ারে শুয়ে, তার মাও এই ঘরেই ফ্লোরে বসে আছে। কেমন যেন অস্বাভাবিক লাগছে তাকে। ঘরে স্বর্ণও আছে। খাটের রেলিংয়ে হেলান দিয়ে বসে আছে। মৌনিকে প্রথম দেখতে পেল স্বর্ণ। চিৎকার করে বলে উঠল, উঠেছিস তুই? মুনিরা মৌনির দিকে তাকালেন। মৌনি দেখল, মায়ের চোখগুলো লাল টকটকে হয়ে ফুলে আছে। চোখের পানিতে গাল ভেজা। মুনিরা মৌনিকে দেখেই ছুটে এলেন। চুলের মুঠি ধরে টেনে নিয়ে ইচ্ছেমতো চড় থাপ্পড় দিতে লাগলেন। মারতে মারতে একসময় তিনি মৌনির গলা চেপে ধরলেন। বলতে লাগলেন, তুই মরিস না কেন? তোর মতো মেয়ে জন্ম দিয়ে পাপ করেছি। মৌনির যখন মনে হল তার নিঃশ্বাস বন্ধ হয়েই যাবে তখন মুনিরা ছেড়ে দিল। দাদু বলতে লাগলেন, ছোট বৌমা, আর মেরো না, মরে যাবে ও। ওর মরে যাওয়াই দরকার। ছি। এই বয়সে প্রেম করা শিখেছে, চুরি করেছে, রাস্তার ছেলের সাথে পালিয়ে যাওয়ার প্ল্যান করেছে, আরও বড় হলে না জানি কি করবে। মান সম্মান কিচ্ছু রাখল না বাড়ির। একে জন্মানোর সময় মেরে ফেললে ভালো হতো বলতে বলতে মুনিরা একটা লাঠি নিয়ে এলেন। মৌনিকে পিঠে এলোপাথারি মারতে লাগলেন। স্বর্ণ অনেকবার ফেরাতে গিয়েও পারল না। একসময় মারতে মারতে ক্লান্ত হয়েই যেন মুনিরা মৌনিকে ধাক্কা দিয়ে ফেলে দিল দূরে। মৌনি দেয়ালে বাড়ি খেল। কপাল ফেটে রক্ত বের হতে লাগল। স্বর্ণ গিয়ে জড়িয়ে ধরল ওকে। মুনিরা ফ্লোরে বসে বিলাপ করে কাঁদতে লাগলেন। অনেক ক্লান্ত পায়ে হেঁটে বাসায় পৌঁছল। তালা খুলে ঢুকতে যাবে এমন সময় পাশের চায়ের দোকানদার জিজ্ঞেস করলেন, কিরে অনিক, তোর না দেশে যাইয়া বিয়া করার কথা? ফিরা আইলি কেন? তোরে এমন দেখা যাইতাছে কেন? কি হইছে? অনিক জবাব দিল না। ঘরে ঢুকে দরজা লাগিয়ে দিল। আজকের মতো অপদস্থ সে আর কখনো হয়নি। নিজের চেয়ে বয়সে ছোট ছেলের হাতে পর্যন্ত থাপ্পড় খেয়েছে। এই অপমান সে জীবনেও ভুলতে পারবে না। অনিকের ফোন বাজছে। মাহাদি অনেকক্ষণ ধরে সমানে ফোন করে যাচ্ছে। মাহাদি কি কোনোভাবে আজকের কাহিনী জেনে গেছে? জানলে তো তার আরও সর্বনাশ। কেন যে রাতে ওই বাড়িতে ঢুকতে গিয়েছিল? লোভে পড়লে বুদ্ধিশুদ্ধি সব লোপ পায় বোধ হয়। বাদল দিনের প্রথম কদম ফুল করেছ দান। আমি দিতে এসেছি শ্রাবণের গান।
মোহনা গুনগুন করে গাইছে আর ঘর গোছাচ্ছে। আজ কলেজে অনুষ্ঠান আছে, সেখানে গাইবে গানটা। এখন যদিও তার মন ভালো নেই, কিন্তু নাম দিয়ে ফেলেছে আগে, তাই দিতেই হবে। আজ রাতে কেয়াকে পাত্রপক্ষের দেখতে আসার কথা। এটার তারিখও অনেক আগেই করা হয়েছিল। হুট করে তো আর মানা করে দেয়া যায় না। মোহনা ফার্নিচারগুলো মুছে রেডি হতে গেল। সব বোনেরা মিলে একসাথে সাজতেন, বসার মজাই আলাদা। সবাই কারাকারি ধাক্কাধাক্কি করে এক ড্রেসিং টেবিলে সাজা। ওদের প্রায় প্রতিদিনই এমন হয়। আজ শুধু স্বর্ণ আর মোহনা আছে। কেয়া সকালে ক্লাসে চলে গেছে। সেই ঢাকা মেডিকেল কলেজে পড়ে এবার ফাইনাল প্রুফ দিচ্ছে। পড়ার ভীষণ চাপ। এর মধ্যে বিয়ের ব্যাপারটা তার উপর জোর করে চাপানোর মতোই হচ্ছে। ইদানিং সে কথা বলে না তেমন। এদিকে মৌনির অবস্থা খারাপ। অপ্রকৃতিস্থের মতো হয়ে গেছে। কথা বলে না, খায় না। ভীষণ জ্বর হয়েছে। জ্বরের ঘোরে উল্টোপাল্টা বকতে থাকে। মোহনার মা অনেক বলে কয় একটু খাওয়ায়। ছোট মা তো মেয়েকে প্রায় ত্যায্য করে দিয়েছেন। দাদুরও শরীর ভালো নেই। বাড়ির অবস্থা শোচনীয়। স্বর্ণ সুস্থ হওয়ার পর ইউনিভার্সিটিতে যাওয়া শুরু করেছে। তবে আজ সে যাবে তার বাবার বাড়িতে। এক্সিডেন্টের পর বাবা আর শেগুফতা আন্টি একবার এসে দেখে গেছেন তাকে। গতকাল বাবা ফোন করেছিলেন ওই বাড়িতে যাওয়ার জন্য। স্বর্ণ তার বাবা মানুষটাকে খুব একটা পছন্দ না করলেও তার কথা ফেলতেও পারে না, তাই বলেছে সে যাবে। শেগুফতা হাসান স্বর্ণর বাবার দ্বিতীয় স্ত্রী। সম্পর্কে স্বর্ণর সৎমা। স্বর্ণ কখনো তাকে মা বলে ডাকেনি। তিনি বিয়ে করে ওই বাড়িতে আসার আগের দিনই স্বর্ণ নানা বাড়ি চলে এসেছিল। তখন স্বর্ণর বয়স 3। ওর বাবাও সে সময় তেমন কিছু বলেননি। উল্টো স্বর্ণ যাওয়াতে যেন একটু স্বস্তি পেয়েছিলেন। কিন্তু বিয়ের 5 বছর পরেও যখন শেগুফতা আন্টির কোনো সন্তান হল না, তখন স্বর্ণর বাবা এসেছিলেন তাকে নিয়ে যাওয়ার জন্য। ছোট স্বর্ণ তখন মামাতো ভাইবোনদের ছেড়ে কিছুতেই যেতে চায়নি। নানভাইও তাকে বাবার হাতে তুলে দেননি। তবে স্বর্ণ তার বাবাকে তখন ভালোবাসত। বাবা কবে একবার তাকে দেখতে আসবে সেজন্য মুখিয়ে থাকত। কিন্তু বড় হওয়ার পর যখন পুরো ঘটনা জানতে পারল, তখন বাবা নামক স্বার্থপর মানুষটার প্রতি তার একটু একটু করে ঘৃণা জমতে শুরু করল। মোহনা মেরুন রঙের শাড়ি পরেছে। শাড়িটা তার মায়ের। সোনালি সুতোর কাজ করা আঁচলটা ভারী সুন্দর। এই শাড়ি পরার মোহনার বহুদিনের শখ। কিন্তু মা পরতে দেন না তার গায়ের রঙের কারণে। বলেন, এটা পরলে আরও কালো দেখাবে। তবে আজ হয়তো কিছু বলবে না, তাই সুযোগ বুঝে মোহনা পরে নেয় শাড়িটা। হঠাৎ মোহনার খেয়াল হয় স্বর্ণর দিকে। এমনিতেই স্বর্ণর গায়ের রং স্বর্ণের মতো। কিছুদিন বাড়িতে থাকার কারণে চেহারা আরও উজ্জ্বল দেখাচ্ছে। মোহনা কখনো গায়ের রং নিয়ে কারো সাথে নিজের তুলনা করতে চায় না। লোকের কথা গায়ে মাখে না, স্রষ্টা যা দিয়েছেন তাতেই সে খুশি। তবুও কেন যেন আজ নিজের অজান্তেই চোখ দুটো তুলনা করে ফেলল। স্বর্ণর থেকে চোখ ফিরিয়ে নিজের দিকে তাকিয়ে কেমন লাগল মোহনার। তার চেহারা সুন্দর। স্বর্ণর চোখগুলোর মতো তার চোখ ছোট ছোট না, বরং বড়, ভাষা ভাষা। নাক, ঠোঁট সবই সুন্দর। শুধু সে শ্যামলা। ঠিক শ্যামলাও না, শ্যামলার চেয়ে এক পোর্ত বেশি কালো। মোহনা মুখে বেশি করে প্যানকেক, ফেস পাউডার মেখে নিল। এখন একটু ফর্সা দেখাচ্ছে। সে কখনো গাঢ় লিপস্টিক লাগায় না। আজ স্বর্ণর দেখাদেখি মেরুন রঙের লিপস্টিক লাগিয়ে নিল। নিজেকে তখন তার একটু ভালো দেখতে মনে হতে লাগল। কফি খাবে?
সেগুফতা স্বর্ণকে জিজ্ঞেস করলেন। স্বর্ণ ব্যালকনি থেকে বাইরে তাকিয়েছিল। বাড়ির পাশে মাঠে অনেকগুলো বাচ্চা গায়ে ধুলো মেখে মজা করে খেলছে। স্বর্ণ সেগুফতার দিকে তাকিয়ে বলল, খেতে পারি, তবে একা না, আপনিও সাথে খাবেন। সেগুফতা মাথা নেড়ে চলে গেলেন। এই মহিলা খুব অল্প কথা বলেন, মনটা হয়তো ভালোই। স্বর্ণ তাকে পছন্দই করে। স্বর্ণর ধারণা সেগুফতা আন্টিও তাকে পছন্দ করেন, তবে প্রকাশ করেন না কখনো। স্বর্ণ এ বাড়িতে আসলে ওর খাতির যত্নের কোনো কমতি রাখেন না। কাজটা তিনি স্বামীর ভয় করেন তা না, নিজে থেকেই করেন। আবার স্বর্ণ ও বাড়িতে থাকলে মাসের পর মাস হয়ে যায়, অথচ তিনি কোনো দিন ফোন করে স্বর্ণর খোঁজও নেন না। মহিলা একটা ধাঁধার মতো, যেটা সমাধান করতে স্বর্ণর খুব ইচ্ছে হয়, কিন্তু পারে না। অভিমান হয় ভীষণ। সেগুফতা আন্টি তো তাকে মায়ের মতো আদর করতে পারতেন, ভালোবাসতে পারতেন। স্বর্ণকে বলতে পারতেন তাকে মা বলে ডাকতে, অথচ কখনো বলেন না। তাদের দুজনের মাঝে একটা বিশাল দেয়াল আছে, যেটা কেউ পার করতে পারছে না। স্বর্ণ জানেও না দেয়ালটা কিসের তৈরি। এটাও জানে না সেই দেয়াল কি দিয়ে ভাঙতে হয়। আমাকে কফি বানানো শেখাবেন? আপনার কফিটা খুব ভালো হয়। তুমি শিখবে? হ্যাঁ। আচ্ছা, তোমার বাবা আসলে তার জন্য বানাবো, তখন শিখিয়ে দেব। বলে সেগুফতা থামলেন। তারপর একটু দ্বিধা করে বললেন, স্বর্ণ, তোমাকে একটা প্রশ্ন করি? করুন। তুমি কি কারো সাথে কোনো সম্পর্কে আছো? কেমন সম্পর্ক? প্রেমের সম্পর্ক? মানে আপনি জানতে চান আমার বয়ফ্রেন্ড আছে কি না? সেগুফতা ছোট্ট করে নিঃশ্বাস ফেলে বললেন, হ্যাঁ, তবে তুমি যদি বলতে না চাও তাহলে বলো না। তার আগে আপনি আমাকে প্লিজ বলবেন, আপনার কেন এরকম মনে হলো? একটা মেয়ে প্রেমে পড়লে সে অদ্ভুত আচরণ করে। এখন তুমি সেরকম করছো। সারা জীবন তুমি একরকম করে চুল বাঁধতে, আজ অন্যভাবে বেঁধেছ। তোমার চোখগুলো ঝিলমিল করছে। কোনো কাজ মনোযোগী হয়ে করছো না। কেমন একটা অন্যমনস্ক, বেখেয়ালি চলাফেরা। তাছাড়া একটু আগে বিড়বিড় করে একা কথা বলছিলে, মিটিমিটি হাসছিলে। আমি কি ভুল বললাম? না, কিন্তু আমি কারো প্রেমে পড়িনি। এগুলো কেন হচ্ছে জানি না। সেগুফতা মুচকি হেসে কাপগুলো নিয়ে যেতে যেতে বললেন, নিজের খেয়াল রেখো স্বর্ণ, নইলে দেখবে অতল গহ্বরে তলিয়ে গেছো অথচ বুঝতেও পারোনি। স্বর্ণ অবাক হয়ে চেয়ে রইল। যতটা নিজের অদ্ভুত আচরণের জন্য, তার চেয়ে বেশি সেগুফতা আন্টি তাকে কতটা গভীরভাবে লক্ষ্য করেছেন সেটা ভেবে। দিনটা ভীষণ গরম। সূর্য যেন সরাসরি মাথার উপর তাপ দিচ্ছে। কলেজ পর্যন্ত যেতে যেতে মোহনা ঘেমে একাকার হয়ে গেল। সে অনবরত টিস্যু দিয়ে মুখ মুছছে। অস্বস্তি হচ্ছে। কলেজে ঢুকে দেখতে পেল অনেকেই চলে এসেছে। মোহনা কাছে যেতেই সবাই কেমন অদ্ভুতভাবে তার দিকে তাকাল। একটা মেয়ে হেসেই ফেলল। অন্যদের দেখে মনে হলো তারা বহু কষ্টে হাসি আটকে রেখেছে। শুধু নীনা হাসল না। মোহনার দিকে তাকিয়ে স্বাভাবিকভাবে বলল, তোর গানের রিহার্সাল ঠিকমতো হয়েছে? হুম। একটু পরেই অনুষ্ঠান শুরু হবে। আরেকবার প্র্যাকটিস করে নে। আমি যাচ্ছি কমন রুমে। তুই আয়। হুম। মোহনা একটু দূরে সরে যেতেই মেয়েগুলো ফিসফিস করে কি যেন বলতে শুরু করল। মোহনা বুঝতে পারছে তাকে নিয়েই কথা হচ্ছে। তার কান্না পাচ্ছে। সে ঠোঁট চেপে কান্না আটকে রাখল। অন্যমনস্ক হয়ে হাঁটতে গিয়ে হোঁচট খেয়ে পড়ে গেল। পেছনে মেয়েগুলো হাসছে। কেউ সাহায্য করতে এগিয়ে এল না। মোহনা দেয়াল ধরে উঠে দাঁড়াল। তার শাড়ির কুচিগুলো খুলে গেছে। এই অবস্থায় তার ইচ্ছে হলো সে অদৃশ্য হয়ে যায়।
কেউ না দেখে তাকে। হঠাৎ একটা শক্ত হাত মোহনার হাতটা চেপে ধরল। তাকে টেনে নিয়ে গেল ওয়াশরুমের দিকে। একটা ছেলে। মেয়েদের কলেজে ছেলে এল কোত্থেকে? চোখের পানির জন্য মোহনা ভালোভাবে তাকে দেখতেও পাচ্ছে না। সে এক হাতে কুচি ধরে কোনো মতে দৌড়াচ্ছে। ছেলেটা তাকে নিয়ে ওয়াশরুমে ঢুকে ভেতর থেকে দরজাটা লক করে দিল। তারপর মোহনার খুব কাছে এসে দাঁড়াল। মোহনা চিৎকার করতে গেলে ছেলেটা হাত দিয়ে তার ঠোঁট চেপে ধরল। মোহনার পিঠ দেয়ালের সাথে লেগে গেছে। ছেলেটা আর তার মধ্যে দূরত্ব বোধহয় 1 ইঞ্চিও হবে না। ছেলেটা বলল, কাঁদছ কেন? সাজার সময় মনে ছিল না, এভাবে সাজলে লোকে হাসবে। মোহনার চোখ বেয়ে তখনও পানি গড়িয়ে পড়ছে। পেটের কাছে সেফটিপিন খুলে বিঁধে যাচ্ছে চামড়ায়। ছেলেটা মুখটা আরো সামনে এনে বলল, চুপ। একদম কাঁদবে না বলছি। কিছু হলেই কাঁদতে হবে? মেয়েরা আর কিছু পারুক আর না পারুক নাকের জল, চোখের জল এক করে কাঁদতে ঠিকই পারে। মোহনা দেখল ছেলেটার চোখ দুটো ভীষণ সুন্দর। গাঢ় কালো গভীর চোখ। যেন একটা পুরো পৃথিবী আছে চোখে। সেই চোখ মেলে ছেলেটা পূর্ণ দৃষ্টিতে তাকিয়ে আছে তার দিকে। এভাবে অনেকটা সময় কাটার পর ছেলেটা তাকে ছেড়ে দিল। নিজের হাতের দিকে তাকিয়ে দেখল লিপস্টিক মেখে গেছে হাতে। মোহনার ঠোঁটের পাশ দিয়েও লেপ্টে আছে রং। ছেলেটা নাক কুঁচকে বলল, এসব রংচং লাগিয়ে কি হয়? ইয়াক। সে মোহনার হাত ধরে বেসিনের সামনে নিয়ে বলল, এক্ষুনি মুখ ধোবে। সব ধুয়ে ফেলবে। ভূত কোথাকার। মোহনা মুখে পানি দিতে লাগল। পানির সাথে প্রচুর মেকআপ ধুয়ে যাচ্ছে। অনেকটা সময় ধরে পানি ছিটালো যেন এক বিন্দু মেকআপও অবশিষ্ট না থাকে। চোখমুখ মুছে সে এবার ছেলেটার দিকে ভালোভাবে তাকাল। লম্বা, ফর্সা, ঘন কালো চুল আর অপূর্ব চোখ দুটো। একটা রাজপুত্র যেন। চেহারার আদলটা বড্ড চেনা চেনা লাগছে। কোথায় দেখেছে একে? ছেলেটা তখন মিটিমিটি হাসছে। মোহনাকে সুন্দর লাগছে। ফ্রেশ চেহারায় হালকা মেকআপের আভাস রয়ে গেছে। মেয়েটা বড্ড বেশি সহজ সরল। মানুষ এত ভালো হবে কেন? সে বলল, হাঁ করে তাকিয়ে আছো কেন? শাড়ি ঠিক করো। পেট বের হয়ে আছে। মোহনা লজ্জা পেয়ে অন্যদিকে ঘুরে গেল। ছেলেটাও উল্টো দিকে ফিরল। মোহনা শাড়ি ঠিক করার বৃথা চেষ্টা করল কিছুক্ষণ। সে শাড়ি পরতে পারে না। স্বর্ণ পরিয়ে দিয়েছে। এখন কুচিগুলো আরো এলোমেলো হয়ে গেল। আঁচলের পিনটাও খুলে গেছে। ঠিক করতে গিয়ে আরো বেঠিক হলো যেন। ছেলেটা বলল, হয়েছে তোমার? মোহনা তাড়াতাড়ি শাড়িটা কোনো মতে পরে নিয়ে বলল, হয়েছে। একটা সাহায্য করবেন? আমাকে এখান থেকে বের করে একটা রিকশা ঠিক করে দিন। আমি বাড়ি যাব। ছেলেটা মোহনার দিকে তাকিয়ে হেসে ফেলল। বলল, এভাবে বের হলে লোকজন হেসে গড়াগড়ি খাবে। তো কি করব? আমি শাড়ি পরতে জানি না। তোমার ফ্রেন্ড আছে না একটা, নিনা? সে জানে? হ্যাঁ। আমি তাকে ডেকে আনছি। কিন্তু আপনি কে? ওকে চেনেন কি করে? আর এখানে কিভাবে আসলেন? আমার সাথেই বা এরকম কেন করলেন? জমে থাকা প্রশ্নগুলো মোহনা ঝেড়ে দিল একসাথে। প্রশ্নগুলোর উত্তর তুমি খুঁজে বের করবে। ভুলে যাওয়ার দায় তোমার, আমার না। বলে ছেলেটা বের হয়ে গেল। মোহনা আয়নার দিকে তাকাল। কি হচ্ছে এসব? নিনা মোহনাকে শাড়ি পরিয়ে দিল সুন্দর করে। ওয়াশরুম থেকে বের হয়ে দেখল ছেলেটা দাঁড়িয়ে আছে। নিনা বলল, চল এখন। গান গাইবি না? গাইতে পারবো না। ভুলে গেছি সব। আমি বাড়ি যাব। ছেলেটা বলল, তুমি আজই গান গাইবে?
না, চলে যাব। ছেলেটা কড়া দৃষ্টিতে তাকালো। মেহনা সেই চোখের দিকে তাকিয়ে কেঁপে উঠল একবার। ছেলেটা বলল, গান গাইবে না? মোহনা মাথা নিচু করে ফেলল। বেশিক্ষণ তাকিয়ে থাকলে মরে যাবে। কি উনি? মনে পড়ছে না কেন? এ যেন এক বহুকালের পুরানো সুর হুট করে ফিরে এসে সব তাল এলোমেলো করে দিচ্ছে। নীনা মোহনার হাত টেনে ধরে বলল, এই চল তো। চলবে।